হাই স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি জানি তোমরা অনেকেই রেজিস্ট্রেশন প্রসেস শুরু করে দিয়েছো। আজকের আমি এই ভিডিওতে কোনো স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আলোচনা করব না, কারণ তোমরা গাইডলাইন পড়েছো, আর যদি না পড়ে থাকো অবশ্যই পড়ো। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও গাইডলাইনের লিঙ্ক দিয়ে দেবো। সেই গাইডলাইন যদি ঠিকমতো পড়ে নিতে পারো তাহলে এমনিতেই ভুল হওয়ার সম্ভাবনা কিছু থাকবে না, স্টেপ বাই স্টেপ করে ফেলতে পারবে। আর তারপরে অবশ্যই চয়েস ফিলিংয়ের সময়তেও আমি জানি তোমরা অলরেডি বুঝে গেছো যে ব্রাঞ্চকে প্রায়োরিটি দিয়ে তারপরে কলেজ নির্বাচন করা উচিত, এবং নিজের পছন্দের যে অপশান সেটাকে একদম প্রথম দিকে রেখে তারপরে যত ব্যাকআপ অপশান রাখতে পারবে তত বেটার। বিশেষ করে এটা তাদের জন্য যাদের র্যাঙ্ক মিডিলের দিকে বা শেষের দিকে, মানে যার র্যাঙ্ক যত খারাপ, যত পেছনের দিকে যার র্যাঙ্ক, তাকে তত বেশি ব্যাকআপ অপশান রাখতে হবে। এই হচ্ছে সোজা হিসাব। ওকে, তাও এই কাউন্সিলিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হলে নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস শো করছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, সেখান থেকে হেল্প পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় জানাতে চাই যেগুলোকে খেয়াল রাখতে হবে। এমনটা যেন না হয় যে তুমি যোগ্য ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তোমার সিটটাই মানে ক্যান্সেল হয়ে গেল। তো এই বিষয়টা আগে দেখো যে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিংয়ের সময় ফিল এভরি ডিটেল কেয়ারফুলি। প্রত্যেকটা ডিটেল, বিশেষ করে ওই যে রেজিস্ট্রেশনের সময়, সেটা কেয়ারফুলি ফিল আপ করো। নো এডিটিং আফটার ফাইনাল সাবমিশন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর একবার ফাইনালি সাবমিট যদি করে দাও তাহলে কিন্তু আর নতুন করে এডিট করতে পারবে না। ফিল 20+ চয়েসেস, ভীষণ ইম্পর্টেন্ট। যার র্যাঙ্ক যত পেছনের দিকে তাকে কিন্তু তত বেশি ব্যাকআপ অপশান রাখতে হবে। আর নিজের র্যাঙ্ক ওয়াইজ চয়েস ফিলিং করো না, নিজের র্যাঙ্কের কথা ভুলে যাও। নিজের ড্রিম ব্রাঞ্চ, ড্রিম কলেজ, সেটাকে আগে প্রায়োরিটি দাও। এইভাবে পরপর চয়েসটাকে রাখো, এবং যার র্যাঙ্ক যত পেছনের দিকে তাকে তত ব্যাকআপ অপশান রাখতে হবে। সিম্পল লজিক। ওকে, যদি টিএফডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে মাইন্ডলি কলেজ এবং ব্রাঞ্চ ওয়াইজ কিন্তু টিএফডাব্লিউ সিট আলাদা থাকে, আবার নর্মাল সিটও আলাদা থাকে। তো তুমি যদি এমনটা চাও যে টিএফডাব্লিউতে না হলে অ্যাডলিস্ট যাতে নর্মাল সিট পেয়ে যাই, তাহলে অবশ্যই টিএফডাব্লিউটাকে আগে রেখে তারপরে নর্মাল যে সিটটা সেটার অপশানও রাখতে হবে। এমনটা নয় যে তুমি টিএফডাব্লিউ পাওনি বলে তুমি অটোমেটিক্যালি নর্মাল পেয়ে যাবে, আর তুমি চয়েসে রাখোনি তাও অটোমেটিক্যালি পেয়ে যাবে, তা কিন্তু নয়। তো টিএফডাব্লিউ সিটগুলোকে আগের দিকে রেখে তারপরে নর্মাল সিটও রাখা উচিত। আর যদি তোমার ক্ষেত্রে এমনটা হয় যে টিএফডাব্লিউ ছাড়া আমি অ্যাডমিশনই নেবো না, তাহলে সেক্ষেত্রে তোমরা নাও রাখতে পারো। ওকে, রং ডিটেলস মে ক্যান্সেল ইওর অ্যালটমেন্ট। ভুল তথ্য যদি প্রদান করো তাহলে কিন্তু সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যেতে পারে। রাউন্ড 2 এর যে কনফিউশনটা ভীষণ মানে বড়োভাবে দেখা দিতে পারে, সেটা কি না 500 টাকা আবার দিতে হবে কি না দিতে হবে, বা রেজিস্ট্রেশন আবার নতুন করে করতে হবে কি না করতে হবে। দেখো, এই মুহূর্তে এই যে নোটিফিকেশান বা যে গাইডলাইন আছে সেটা দেখে আমি যেটুকু বুঝলাম যে যদি তুমি চয়েস ফিলিং যেটা করেছো সেটাকে চেঞ্জ না করতে চাও, নতুন করে মডিফাই না করতে চাও, তুমি সেম চয়েসেই রাউন্ড 2তে আসতে চাও, সেম চয়েস ফিলিংয়েই রাউন্ড 2তে আসতে চাও, তাহলে নতুন করে রেজিস্ট্রেশন বা কোনো এক্সট্রা 500 টাকার ফিস এগুলো দিতে হবে না। আর যদি এমনটা হয় যে না আমি রাউন্ড 2তে যাব এবং রাউন্ড 2তে গিয়ে নতুন করে আমি আবার চয়েস ফিলিং করতে যাই, তাহলে অবশ্যই আবার নতুন করে রেজিস্ট্রেশন এবং 500 টাকা ফি দিতে হবে। ওকে, তো এই ব্যাপারটা খেয়াল রেখো। আফটার সিট অ্যালটমেন্ট নেভার মিস দিস। যদি সিট একবার পেয়ে যাও, ধরো রাউন্ড 1-এ তুমি সিট পেয়ে গেলে, নিশ্চয়ই জানো যে 1 নম্বর সিটটা যদি পেয়ে যাও, মানে তোমার চয়েস যে লিস্টটা করেছিলে তার একদম 1 নম্বর যে তোমার চয়েসটা ছিল সেটাই তুমি পেয়ে গেছো, তো সেক্ষেত্রে তোমার তো ওটাই ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেল, নিশ্চয়ই জানো। আর যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে পেছনের দিকের কোনো অপশানে সিট পেয়ে যাও, মানে কোনো একটা সিট অ্যালটেড হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে সেই কলেজে যদি তুমি অ্যাডমিশন নাও নিতে চাও, তাও তোমাকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দিতে হবে 5000 টাকা, এবং সেই কলেজে গিয়ে তোমাকে কিন্তু ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করে আসতে হবে। করে বাড়ি এসে তারপরে তুমি ইয়েস আপগ্রেড করতে পারো, যদি সেই সিট তুমি ছেড়ে দিতে চাও। যদি তুমি সেই সিট না নিতে চাও তাহলে ইয়েস আপগ্রেডেশান করতে পারো। আর যদি মনে করো যে না আমি এই কলেজে অ্যাডমিশান নেবো, তাহলে নো আপগ্রেডেশান করলে অবশ্যই সেই কলেজেই তোমাকে অ্যাডমিশান নিতে হবে। ওকে, আর ইয়েস আপগ্রেডেশান করলে তবেই কিন্তু তুমি রাউন্ড 2তে আসতে পারবে। আর হ্যাঁ, এটাও বলে রাখি যে সেকেন্ড রাউন্ডের পরে ধরো সেকেন্ড রাউন্ডে কোথাও একটা পেলে সেখানেও তোমার পছন্দ হলো না, সেক্ষেত্রে থার্ড রাউন্ডে যদি তুমি যেতে চাও তখন কিন্তু নতুন করে আর এই ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাকে আর করতে হবে না। ওকে, এবং ওই 5000 টাকা যে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটাও আর নতুন করে দিতে হবে না। কিন্তু প্রথম যখনই তুমি কোথাও একটা সিট অ্যালটমেন্ট পেয়ে যাবে, সেটা যদি তোমার ফার্স্ট প্রায়োরিটি নাও হয়ে থাকে, মানে ফার্স্ট চয়েস নাও হয়ে থাকে, তাহলেও কিন্তু এই 5000 টাকাও দিতে হবে, প্লাস ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানও করতে যেতেই হবে। ওকে, এটাকে মাথায় রাখবে। এইগুলো যদি না করো তাহলে কিন্তু ওইখানেই তোমার সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যাবে, মানে কাউন্সেলিং থেকে তুমি বেরিয়ে যাবে কিন্তু। ওকে, মিসিং এনি ডেডলাইন মে ক্যান্সেল ইওর সিট। মে নয়, অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে। কোনো ডেডলাইন, যে ডেট
যে নিয়ম সেগুলোও কিন্তু ইভেন মডিফাই হতে পারে। মাথায় রাখবে রেগুলার এই যে গাইডলাইনগুলো আছে এগুলো চেক করবে, নতুন কোনো নোটিফিকেশান আসছে কিনা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করবে, অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে কাউন্সেলিং পোর্টাল সেখানেই তোমরা কিন্তু রেগুলার নতুন কোনো নোটিফিকেশান যদি থাকে সেটা দেখতে পাবে, সেটাকে ফলো করো, তাহলেই বুঝতে পারবে। এবং ডেডলাইন যে ডেটের যে ব্যাপারটা, টাইমের যে ব্যাপারটা, সেই যে ব্যাপারগুলো না সেগুলোও কিন্তু চেঞ্জ হতে থাকে। এমনটা নয় যে একবার একটা টাইম টেবিল দিয়ে দেওয়া হলো তার মানে ওটাই থেকে যাবে সে অবধি, তা নয়। এমন দেখা গেছে যে এই ডেডলাইন, এই টাইম টেবিল এগুলো অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়, তো সেটা কিন্তু খেয়াল রাখবে, রেগুলার নোটিফিকেশান ফলো করবে। ওকে, আর এটাও ঠিক যে এই মুহূর্তে থার্ড রাউন্ড কাউন্সিলিং অবধি দেখা যাচ্ছে, কিন্তু এর আগে আমি দেখেছি যে অনেক ক্ষেত্রেই এরপরে মপ আপ রাউন্ডও হয়, তো পরের দিকে সেটার অ্যানাউন্সমেন্টও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে যে এমটি সিটগুলো পড়ে থাকে সেই সিটগুলো হয়তো ডাইরেক্ট সেই কলেজে গিয়ে স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন হয়, তো সেই রিলেটেড নোটিফিকেশানও কিন্তু এইখানেই তোমরা পেয়ে যাবে। এবং ফাইনাল অ্যাডমিশান নেওয়ার আগে এই ডকুমেন্টসগুলো রেডি রাখো, এখন থেকেই রেডি করে রাখো। ক্লাস 10-12-এর মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়, টিএফডাব্লিউ সার্টিফিকেট যদি টিএফডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকো, পিডব্লিউডি সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়, ওসিআই সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। ওকে, ইনভ্যালিড ডকুমেন্টস ক্যান ক্যান্সেল ইউর অ্যালটেড সিট, মানে সিট অ্যালটমেন্টের পরে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় যদি কোনো ডকুমেন্ট ইনভ্যালিড হয় বা যদি কোনো ডকুমেন্ট ফেক হয় তাহলে অবশ্যই তোমার পুরো প্রসেসটাই ওখানে ক্যান্সেল হয়ে যাবে। ওকে, ফাইনাল অ্যাডভাইস কি না, তাড়াহুড়ো করো না, খুব কেয়ারফুলি ইনস্ট্রাকশানটা পড়ো। তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর্স করতে চলেছো, তো সেখানে প্রচুর পড়তে হবে, তো পড়ে বোঝার চেষ্টা করো যে গাইডলাইন আছে সেটা যদি ভালো করে খুঁটিয়ে পড়ো তাহলেই ভুল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। লক চয়েসেস কেয়ারফুলি, চয়েস ফিলিংয়ের যে ডেডলাইন সেই ডেডলাইনের মধ্যে যদি নিজেই চয়েস ফিলিং লক না করো তাহলে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তো সেই ডেডলাইনের আগে মানে ভালো করে রিভাইজ করে নেবে যে হ্যাঁ এই যে চয়েসটা আমি করেছি এটাই ফাইনাল কিনা। যদি কোনো মডিফিকেশান করার থাকে তাহলে সেই ডেডলাইনের আগেই করে দাও, তাহলে আর তোমাকে চয়েস লক না করলেও চলবে, কারণ চয়েস লক অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, ডোন্ট মিস ডেডলাইন, একদম আবার ওই কোনো ডেট মিস করো না। এবং রেগুলার এই ডেটগুলো চেঞ্জ হতে পারে, ডেডলাইন চেঞ্জ হতে পারে, তো তার জন্য রেগুলার নোটিফিকেশানগুলো ফলো করো। কিপ অল ডকুমেন্টস রেডি, প্রায়োরিটাইজ ব্রাঞ্চ ওভার কলেজ নেম। এটা আশা করি তোমরা এতদিনে বুঝে গেছো যে ব্রাঞ্চই হচ্ছে আলটিমেট সেই জিনিস যার মাধ্যমে তুমি ইন ফিউচারে চাকরিটা পাবে। কারণ আলটিমেটলি কোনো একটা কলেজে পড়াটাই তোমার প্রধান ইচ্ছা হতে পারে না। তোমার আলটিমেট ইচ্ছা কি না, ইঞ্জিনিয়ারিংয়ের যে ভাস্ট ফিল্ডসগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটাকে চুজ করে সেই বিষয়ে এক্সট্রা নলেজ নিয়ে, এক্সট্রা স্কিল ডেভেলপ করে যাতে সেই রিলেটেড কেরিয়ার বিল্ড করতে পারো। তো সেই রিলেটেড কেরিয়ার বিল্ড করতে গেলে যেটাকে তোমাকে মানে প্রায়োরিটি দিতেই হবে সেটা হচ্ছে ব্রাঞ্চ। এবং অলরেডি কলেজ নেমের ওপর আর প্লেসমেন্ট নির্ভর করছে না, অলরেডি বিভিন্ন কোম্পানি তারা সেই স্টুডেন্টের কোয়ালিটি দেখে তারপরেই চাকরি দিচ্ছে। ওই বাল্ক রিক্রুটমেন্টের যুগ শেষ হয়ে গেছে। ওকে, তো তোমার কতটা কোয়ালিটি আছে তার উপরই ডিপেন্ড করবে ইন ফিউচারে তুমি কত ভালো কেরিয়ার করতে পারবে বা কত স্যালারি নিয়ে চাকরি পাবে, প্লেসমেন্ট পাবে, এইগুলো। ওকে, সো তুমি যে কলেজেই অ্যাডমিশনের সুযোগ পাও, যদি তোমার ব্রাঞ্চটা তোমার পছন্দের হয়ে থাকে, যদি 4টে বছর ধরে সেই পছন্দের ব্রাঞ্চ নিয়ে তুমি ঠিকভাবে পড়ে থাকো, সঠিক স্কিল ডেভেলপ করে থাকো, তাহলে যে কোনো কলেজ থেকেই তুমি হাই স্যালারি প্লেসমেন্ট পেয়ে যাবে। বা যদি স্টার্টিং স্যালারি কমও হয়, ইন ফিউচারে কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে পারবে। কারণ নিশ্চয়ই জানো শুধু ডিগ্রি নয়, তার সাথে সাথে তোমার স্কিল, তোমার এক্সপিরিয়েন্স, এগুলোর ভিত্তিতেই কিন্তু ইন ফিউচারে তোমার কেরিয়ার নির্ভর করছে। ওকে, যাই হোক, যদি এখনও এই কাউন্সিলিং রিলেটেড কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো ব্রাঞ্চ রিলেটেড কোনো কনফিউশন থাকে বা কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশান চাও বা তোমার জন্য কোন ব্রাঞ্চটা আইডিয়াল হতে পারে এই নিয়েও কোনো কনফিউশন থাকে, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলসও একদম শেষে তোমরা পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দাও একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।